আসসালামু আলাইকুম। আজ 21 এপ্রিল 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। প্রিয় দর্শক, শুরুতে জানাচ্ছি শিরোনাম। টকশোতে ভয়াবহ খেপলেন আসিফ নজরুল। পূজা মণ্ডপে আগুনের মিথ্যা অভিযোগে খুনের ঘটনায় যা হচ্ছে। ঢাকা উত্তর হিট অফিসারকে নিয়ে তোলপাড় নেট দুনিয়া। এবার বিস্তারিত। শুরুতেই দেশের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা নেই। চ্যানেল আইয়ের টকশো তৃতীয় মাত্রায় যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা থাকলে মুনিয়াকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ যার বিরুদ্ধে ছিল তাকে কেন পুলিশ ছেড়ে দিল? বেসিক ব্যাংকের বাচ্চুকে ছাড়লো কেন? এস আলমের বিরুদ্ধে ডেইলি স্টার সকল তথ্য প্রমাণ দিল, কিন্তু কিছুই হলো না। এছাড়া সামিট গ্রুপ হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। 6টা ব্যাংক লুট হয়ে গেল। শেয়ার মার্কেটের কেলেঙ্কারির এখনও বিচার হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার হচ্ছে, কিন্তু এস আলম গ্রুপ, আনভির, সামিট গ্রুপ, বেসিক ব্যাংকের বাচ্চু কারোরই বিচার হয়নি। সরকারের ইচ্ছা অনুযায়ী বিচার বিভাগ চলছে অভিযোগ করে ডক্টর আসিফ নজরুল বলেন, সাধারণ অপরাধের ক্ষেত্রে হয়তো হস্তক্ষেপ করা হচ্ছে না, কিন্তু রাজনৈতিক বিষয়গুলোতে অবশ্যই বিচার বিভাগে হস্তক্ষেপ হচ্ছে। সরকার এসব বিষয়ে কোনোভাবেই বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে দিচ্ছে না। আসিফ নজরুল আরও বলেন, প্রফেসর আবুল কাশেম ফজলুল হকের সন্তান খুন হয়েছে, কিন্তু তিনি বিচার চাচ্ছেন না। বইমেলায় অভিজিৎ মারা গেছে, কিন্তু তার বিচার চায়নি পরিবার, কারণ তারা জানে যে বিচার হবে না। এরা কিন্তু বিএনপি জামাতের কেউ নন, তবুও বিচার পাননি। বিচার বিভাগকে সরকার বিরোধীদের দমন করার হাতিয়ারে পরিণত করা হচ্ছে না। ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার বানোয়াট অভিযোগে 2 মুসলিম তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। কিভাবে এ ধরনের একটি অমানবিক ঘটনা ঘটল তা নিয়ে প্রশাসনেও তোলপাড়। সংশ্লিষ্টদের ন্যায় বিচারের স্বার্থে যা করার দরকার দ্রুত করার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। তিনি বলেন, একটি জিনিস শুধু আপনাদের বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়ে বলেছেন, ন্যায় বিচারের স্বার্থে যা করার দরকার দ্রুততম সময়ের মধ্যে তাই করুন। শনিবার মধুখালীর নওপাড়ার চোপেরঘাট গ্রামে নিহতদের বাড়ি পরিদর্শনকালে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। তিনি নিহতদের বাড়িতে যান এবং তাদের বাবা মায়ের সাথে কথা বলেন। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন। পরে তিনি পঞ্চপল্লীর মন্দির ও ঘটনাস্থল পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। ধর্মমন্ত্রী চোপেরঘাট গ্রামে বক্তব্যকালে বলেন, এ ধরনের অপকর্ম যেন আর কেউ না ঘটাতে পারে। অন্য জায়গায় যেন এমন ঘটনা ঘটানোর সাহস তারা না পায়, তারা যেই হোক, হিন্দু হোক আর মুসলমান হোক। তিনি বলেন, এই দেশ অসাম্প্রদায়িক দেশ। আমরা এই দেশে বসবাস করছি সবাই ঐক্যবদ্ধভাবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। মন্ত্রী বলেন, আমরা চাই এই বাংলাদেশটা হবে অসাম্প্রদায়িক। এই বাংলাদেশে যাতে কোনো অঘটনমূলক কোনো কিছু না ঘটে, এই জিনিসটা আমাদের বিবেচনায় আনতে হবে। তিনি হতাহতদের বিপদে আপদে সুখে দুঃখে আজকে যারা পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বৃহস্পতিবারে পঞ্চপল্লীতে উচ্ছৃঙ্খলদের হাতে নিহত 2 জনের প্রত্যেকের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে 1 লাখ টাকা করে 2 লাখ টাকা এবং আহতদের 25,000 টাকা করে প্রদান করা হবে বলে জানান। মন্ত্রী সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। পরে তিনি চোপেরঘাট কবরস্থানে নিহতদের কবর জিয়ারত করেন। কক্সবাজারের টেকনাফের নাফ নদে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল 10:30টার দিকে নাফ নদের নাইখ্যাংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ ফারুক ও মাঝের ডেল এলাকার মোহাম্মদ ইসমাইল। তারা শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার সিদ্দিকের ট্রলার নিয়ে সাগরে মাছ ধরা শেষে নাফ নদ হয়ে কুলে ফিরছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক। ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ বলেন, সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে যখন শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম, এ সময় নাইখ্যাংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমাদের 2 জন জেলে গুলিবিদ্ধ হন। তিনি আরও বলেন, আমরা নাফ নদের বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করেছিলাম। এরপরও তারা তোয়াক্কা করেনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন, তিনি ওই সিটির মেয়র আতিকুল ইসলামের কন্যা। এই গরমে সবাই হন্য হয়ে খুঁজছেন তাকে। রাজধানী ঢাকা সহ সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে জনজীবনে হাঁসফাঁস। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। প্রখর রোদে পথ ঘাট সবকিছু উত্তপ্ত। কোথাও সড়কের পিচ গলতে শুরু করেছে। গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্য ঝুঁকি।
ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন অনেকে। এর মধ্যে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি যখন এমন, তখন স্বভাবতই প্রশ্ন উঠছে, কি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, দায়িত্ব পেয়ে বসে নেই তিনি, চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার। পরিস্থিতি মোকাবেলায় আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটার চেষ্টা করছেন তিনি। তীব্র দাবদাহ মোকাবেলায় বুশরা জানান, এই অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন। তিনি আরও জানান, ঢাকা এবং আশেপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি। আমাদের এখানে রাস্তার ধারে 2 লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয়। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণও করতে হবে। নগরে বনায়ন করা খুব জরুরি। এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আগে, সেখানে সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি। আমাদের এখানে আরও অনেক পার্ক এবং সবুজে ঘেরা জায়গা দরকার। তাতে তাপমাত্রা যেমন কমবে, তেমনি পাখিসহ নানা প্রাণীও ফিরে আসবে। ব্যক্তি উদ্যোগেও নগরবাসীকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন চিফ হিট অফিসার। বুশরা বলেন, তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি, আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল, টুপি, ফ্যান, ছাতার মতো জিনিসপত্র সঙ্গে রাখি, তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি। বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনকে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার ফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটিতে খোকনকে উদ্দেশ্য করে বলা হয়, সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে সদস্য পদে বিজয়ী ঘোষিত ফোরামের 3 জন সদস্য দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকলেও সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে আপনি গত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি একই দিন সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যদের সক্রিয় উপস্থিতিতে এক মতবিনিময় সভার মাধ্যমে বিগত 7 জানুয়ারি অবৈধ সরকারের ডামি নির্বাচনে অংশগ্রহণকারী 3 জন এমপি প্রার্থী ও বিএনএম নেতা, তৃণমূল, বিএনপি দল থেকে বহিষ্কৃত ও দলছুট কতিপয় সদস্যকে দিয়ে দল ও এর দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্পর্কে বিশদাগার করিয়েছেন। এছাড়া আপনি আপনার বক্তব্যে আইনজীবী ফোরামের শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে অবমাননাকর ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। দলীয় সিদ্ধান্ত মানবেন না বলে ঘোষণা করেছেন। অবৈধভাবে ঘোষিত আওয়ামী লীগ দলীয় তথাকথিত একজন সম্পাদকের হাতে হাত রেখে দায়িত্ব গ্রহণ করেছেন মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে গত 6 এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা মণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে আপনার এহেন কার্যক্রমকে দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থী হিসেবে গণ্য করে সর্বসম্মতভাবে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইরান ইসরায়েল উত্তেজনা প্রসঙ্গ। প্রগতিশীল মার্কিন কংগ্রেসম্যান ইলহান ওমর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যাখ্যা করেছেন যে কেন তিনি ইসরায়েলের জন্য $26 বিলিয়ন সরকারি তহবিল প্রদানের বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইলহান ওমর বলেছেন, আমি শর্তহীন সামরিক সাহায্য সমর্থন করি না, যা ইতোমধ্যেই ঘটে যাওয়া ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও বাড়িয়ে দেবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত থাকা অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীকে এমন একটি ফাঁকা চেক প্রদান করা অযৌক্তিক। 37 জন ডেমোক্রেট এবং 21 জন রিপাবলিকানদের মধ্যে ইলহান ওমরই একমাত্র ব্যক্তি যিনি বিলটির বিপক্ষে ভোট দিয়েছিলেন। বিলটি 366 ভোটের সমর্থনে হাউসে পাশ হয়েছিল। এটি এখন সেনেটে যাবে, যেখানে 2 মাসেরও বেশি আগে একই ধরনের একটি বিল পাশ হয়েছিল। ইতিহাসে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। দিন দুয়েক আগে চালানো এই হামলাকে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে চলমান অস্থিরতায় একটা প্রতিশোধমূলক হামলা হিসেবে দেখা হচ্ছে। যদিও ইরানের ড্রোন হামলার দায় ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, কিন্তু ইরানের নেতারা এই হামলার ঘটনাকে গুরুত্বহীন, ছোট এবং বাচ্চাদের খেলাধুলার সাথে তুলনা করে রীতিমতো হাস্যরস করেছেন। এমনকি ইসরায়েলের ড্রোনগুলো বাচ্চাদের খেলনার মতো বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রোববার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সংবাদ মাধ্যমটি বলছে, গত শুক্রবার ইসরায়েলের সন্দেহভাজন সীমিত সামরিক হামলাকে কার্যত উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেছেন এটি কোনো হামলা ছিল না এবং ইসরায়েলের এই হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করতে অস্বীকার করেছেন তিনি। হোসেন আমির আবদুল্লাহিয়ান সংবাদ মাধ্যম এনবিসিকে বলেছেন,
এই হামলা এবং ইসরায়েলের মধ্যে কোনো সংযোগ রয়েছে বলে আমাদের কাছে প্রমাণিত হয়নি। এগুলো ড্রোন নয়, এগুলো ছিল খেলনার মতো যা দিয়ে আমাদের বাচ্চারা খেলে। এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন তাদের কেবল ইরানকে বোঝানোর উদ্দেশ্য ছিল ইরানের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রয়েছে ইসরায়েলের। মূলত গত শুক্রবার ইরানের অনেক ভেতরে একেবারে মধ্যাঞ্চলে অবস্থিত ইস্পাহান শহরের কাছে একটি ইরানি বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এই হামলাটি চালাতে দেখা গেছে। কিন্তু ইসরায়েলের সেই ড্রোন কোনো কৌশলগত স্থানে আঘাত করেনি বা বড় ধরনের কোনো ক্ষতিও করেনি। এদিকে ইরাকের ইরানপন্থী নিরাপত্তা বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্স PMF এর সামরিক ঘাঁটির একটি কমান্ড পোস্টে বিমান হামলা হয়েছে। গত শুক্রবার রাজধানী বাগদাদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরের কালসো সামরিক ঘাঁটিতে ওই হামলা হয়। কালসো সামরিক ঘাঁটিতে বিমান হামলায় PMF এর এক যোদ্ধা নিহত, আরও 6 জন আহত হয়েছেন বলে পার্শ্ববর্তী হিল্লা শহরের একটি হাসপাতালে 2 কর্মকর্তা জানিয়েছেন। দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে কারা এই বিমান হামলার জন্য দায়ী তা জানা যায়নি। এছাড়া একজন মার্কিন কর্মকর্তা বলেছেন ইরাকে সে সময় কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, রং দিয়েও মানুষের চিন্তা, চেতনা এবং মনোভাবকে চেনা যায়। যারা সমকামী তারা রংধনুর 7 রঙকে তাদের প্রতীক হিসেবে মনে করে। একটা জামায় আপনি 7 রঙের একটি কাজ দেখলেন, আপনি হয়তো না জেনেই সেই জামাটি পরছেন, কিন্তু আপনি কি জানেন এটা সমকামীদের সমর্থন করার একটা প্রতীক বা চিহ্ন ওই জামায় এঁকে দেওয়া হয়েছে। সেই জন্যে রং চেনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাল রং হচ্ছে বিপ্লবের প্রতীক, সবুজ রং প্রশান্তির প্রতীক, আবার হলুদ হচ্ছে উৎসবের রং। এভাবে রং দিয়ে আপনি যদি ব্যক্তির চিন্তা, মতামত এবং মনন বুঝতে পারেন, তাহলে কাকে আপনি গ্রহণ করবেন আর কাকে পরিহার করবেন তা খুব সহজেই চিহ্নিত হয়ে যাবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিনের খবর। যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল নয়, ফিলিস্তিনিরাই করবে গাজা শাসন। গাজা শাসনের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। তুরস্কে আনাদুলুর সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার। ইসমাইল হানিয়া বলেন, হামাস গাজা একমাত্র কর্তৃত্বের ওপর জোর দিচ্ছে না, আমরা ফিলিস্তিনের অংশ। আমরা সবাই মিলে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং গাজার প্রশাসনের বিষয়ে একমত হতে পারি। হামাস প্রধান বলেন, আমরা ফিলিস্তিনের গাজা পশ্চিম তীর এবং ফিলিস্তিনের যে কোনো ভূখণ্ড যে পরিস্থিতি হোক না কেন দখলদার বা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না। তিনি বলেন, হামাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের জন্য 2টি বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। প্রথমটি হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এর পুনর্গঠন করব, যা সব ফিলিস্তিনি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয়টি হচ্ছে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা যারা গাজায় পুনর্গঠন করবে, পশ্চিম তীর এবং গাজাবাসীকে এক ছাদের নিচে একীভূত করবে। এছাড়া রাষ্ট্রপতি, আইনসভা এবং জাতীয় কাউন্সিল নির্বাচনের আয়োজন নিশ্চিত করবে। 2007 সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস। গত 7 অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে হামাসকে ক্ষমতাচ্যুত ও ধ্বংস করার কথা বলে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্যমতে হামলায় প্রায় 1140 জন নিহত হন। সেদিন প্রায় 240 জনকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে হামাস। জবাবে 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 34,000 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশি নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 72,000-এর বেশি ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করে ইসরায়েলের তোপের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটেজ এরদোয়ানকে আক্রমণের নিশানা করেছেন। এক্স অ্যাকাউন্টে ইসরায়েলের কাটেজ লিখেছেন, এরদোয়ান আপনার লজ্জা হওয়া উচিত। পোস্টে তিনি হানিয়া এরদোয়ানের বৈঠকের একটি ছবিও যুক্ত করেছেন। শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান হানিয়ার মধ্যে 2.5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয়। তুর্কি প্রেসিডেন্টের অফিস বলছে, বৈঠকে 2 নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন,
তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নাম্বার 01711158496 এবং 01913089045।